নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। গল্পের নাম পারিজাত ও ছোট কাকা। আপনি কি পুলিশের লোক? কেন বলুন তো, আমাকে কি পুলিশের লোক বলে মনে হয়? আজকাল কাউকে দেখে কি কিছু বোঝা যায় বলুন? আমাদের নিমাইবাবুর কথাই ধরুন না কেন, দিব্যি মোটাসোটা, হাসি খুশি, দিলদরিয়া, নির্বিরোধী মানুষ। ভিখিরিকে ভিক্ষে দেন, কীর্তন শুনে কাঁদেন, পাড়ার বাচ্চাদের সঙ্গে ছুটির দিনে ব্যাট বল খেলেন, ঘরে ঠাকুর দেবতার ছবি আছে। অথচ একদিন সকালে তার বাড়ি পুলিশে পুলিশে ছয়লা। তার শোয়ার ঘরের খাটের তলা থেকে দুটো AK-47 অ্যাসল্ট রাইফেল, দুটো বেলজিয়ান পিস্তল, RDX কার্তুজ, আরও কি কি সব যেন বেরোলো। আমাদের একগাল মাছি। নিমাইবাবু ধরা পড়লেন বুঝি। পাগল শুনলুম, ওই থলথলে চেহারা নিয়েও তিনি নাকি নিজের বাড়ির ছাদ থেকে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পড়ে হাওয়া হয়েছে। তাই বলছিলাম, লোক দেখে আজকাল আর কে যে কি তা চেনা মুশকিল। শুনলাম নিমাইবাবু নাকি কোন টেরারিস্ট দলের সর্দার, বুঝুন কাণ্ড। তা আমাকে দেখে কি মনে হয় আপনার? শার্লক হোমস হলে হয়তো বলতে পারতাম, তবে এমনিতে আপনাকে একজন মধ্যবয়স্ক, মধ্যবিত্ত, মধ্যশিক্ষিত, উচ্চতা ও মধ্যম স্বাস্থ্যেরও তো ভদ্রলোক বলেই মনে হয়। একজনও সন্দেহভাজন জম্পের গোঁফ থাকলেও আপনাকে একটা ভয়ঙ্কর মানুষ বলে মনে হয় না। আর ওইটাই হয়েছে মুশকিল। আজকাল না, লোককে দেখে চেনার উপায় নেই। কথাটা যে খুব ভুল বলেছেন তা নয়, আমি ভয়ঙ্কর লোক নই। তবে আমাকে যে কোনো পুলিশ বলে আপনার কিন্তু মনে হলো সেটাই বুঝতে পারছি না। আমাকে পুলিশ মনে হলো কেন বলছি বলে কিছু মনে করবেন না। আজ ছুটির দিনটা বাড়িতে বসে কাটাবো না ঠিক করে সকালবেলা রুটি তরকারি খেয়ে যখন বেরোলাম, তখন শরৎকালের আকাশ দেখে মনটা খুব খুশি হয়ে গেল। শরৎ আমার ভারী প্রিয় ঋতু। যদিও কলকাতা শহরে শিউলি বা কাশফুল বড় একটা দেখা যায় না, হিমেল ভাবটাও ডিজেল আর জনসংখ্যার জন্য ঠিক তেমন নয়। তবু যাকে বলে স্মৃতিতাড়িত হয়েই বেরিয়ে পড়েছিলাম। ভাবলাম আজ একটু প্রকৃতি চর্চা করে কাটাবো। আপনি কি একটু প্রকৃতি প্রেমিক? প্রকৃতি প্রেমিক কে নয় বলুন তো? আমাদের পূর্বপুরুষেরা তো বন জঙ্গলেই থাকতেন, ফলে এর একটা উত্তরাধিকার আমাদের রক্তে আছে। ইট কাঠ পাথরের মধ্যে নিজেকে মানিয়ে নেই বটে, কিন্তু প্রকৃতি আমাদের সর্বদাই ডাকে। অতি সত্য কথা। তাই আজ প্রকৃতির ডাকে বেরিয়ে পড়লেন বুঝি? হ্যাঁ, তবে কলকাতায় প্রকৃতির জনপ্রিয়তা এতই বেশি যে কোথাও গিয়ে শান্তি নেই। ময়দানে যান, গুচ্ছের লোক; লেকে যান, গুচ্ছের লোক। নিরিবিলিতে যে একটু উড়ু উড়ু মন নিয়ে বসে থাকবেন তার জো নেই। তাই আজ ভাবলাম লোকাল ট্রেনে চেপে বারুইপুর কি লক্ষ্মীকান্তপুর কিংবা ক্যানিং কোথাও গিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে আসি। তা গেলেন না কেন? আরে মশাই, সেই কথাটাই তো বলছি। বাড়ি থেকে বেরিয়ে বাস স্টপে গিয়ে দাঁড়িয়েছি, তখনই দেখতে পেলাম বাস স্টপে একটা লোক আমাকে আড়ে আড়ে লক্ষ্য করছে। এই ব্যাপারটা একটু কিছু অভিনব, কারণ আমাকে লক্ষ্য করার মতো তো কিছু নেই। আমি অতি সাদামাটা একটা নগণ্য মানুষ, অথচ লোকটা বারবার আমার দিকে বেশ তীক্ষ্ণ চোখে তাকাচ্ছে। এবং সেই লোকটা হচ্ছে আপনি। তা হবে হয়তো, আমি ইচ্ছে করেই যে তাকাচ্ছিলাম তা নয়। আসলে আমি খুব ভুলো মনের মানুষ। ভাবতে ভাবতে কোনো দিকে হয়তো তাকিয়ে থাকি, কিন্তু কিছু দেখি না। আপনাকে খুব আনমনা লোক বলে তো মনে হয় না, কিন্তু একটু আগে আপনিই তো বলছিলেন যে তোকে দেখে কে কেমন ঠিক সে লোককে দেখলে আজকাল বোঝা যায় না। হ্যাঁ মশাই, তা বলেছি। তাহলে আপনি নিজেকে ভুলো মনের মানুষ বলে বা দাবি করছেন কি করে? দাবি দেওয়া কিসের?
আমি ভুলো মনের মানুষ কিনা তাও সঠিক জানি না, তবে গত 33 বছর ধরে আমার বউ বলে আসছে আমি নাকি বেজায় ভুলো মনের মানুষ। বউ যা বলে তা নাকি আমি বেমালুম ভুলে যাই। শুনে শুনে আজকাল কথাটা আমার বিশ্বাসই হয়ে গেছে। কিন্তু মুশকিল কি জানেন, বাস স্টপে আমি আপনাকে এড়ানোর জন্য 3টে বাস ছেড়ে দিই। বাস ফাঁকাই ছিল, তবু আমি উঠিনি। দেখলাম আপনিও হিসেব কষে কষে ওই 3টে বাস ছেড়ে দিলেন। ও তাই নাকি? আগে হ্যাঁ, ঠিক তাই। তাই 4র্থ বাসটায় উঠতেই দেখলাম আপনিও উঠে পড়েছেন। তখনই মনে একটা খটকা লাগলো। খটকা? খটকা লাগবে কেন? এরকম তো হতেই পারে। প্রতিদিন এই কলকাতা শহরে কত লোক 3টে বাস ছেড়ে দিয়ে 4 নম্বর বাসে ওঠে। এতে খটকা লাগার কি আছে? আপনি একটু সন্দেহবাতিগ্রস্ত, তাই না? সন্দেহ তো আর এমনি হয় না মশাই, কারণ থাকলেই হয়। শ্যামবাজার থেকে শিয়ালদা যেতে যেতে আমি বারবার লক্ষ্য করছিলাম যে আপনি আমার উপর নজর রাখছেন। আমি তখন আকাশ পাতাল ভেবেও বুঝতে পারছি না আমার উপর কারণ নজর রাখার কারণটা কি হতে পারে। তাই আপনাকে একটু বাজিয়ে দেখার জন্য আমি শিয়ালদা না গিয়ে মানিকতলার মোড়েই নেমে পড়লাম। কাছেই আমার মেজো মাসির বাড়ি, অনেককাল যাওয়া হয় না। প্রকৃতি চর্চা ছেড়ে অগত্যা মাসির বাড়িতেই এ বেলাটা কাটিয়ে দেবো বলে মনস্থির করে ফেললাম। কিন্তু কি আশ্চর্য, দেখলাম আপনিও ঠিক ওই স্টপে নেমে পড়েছেন আর দিব্যি আমার পিছু পিছু আসছেন। আপনার কি মনে হয় যে মানিকতলায় আমারও কেউ থাকতে নেই? বললে হয়তো বিশ্বাস করবেন না, ওই মানিকতলা আমার জ্যাঠতুতো ভাই পরেশের বাড়ি। পরেশ বেশ নাম করা লোক, কর্পোরেশনের কাউন্সিলর, সমাজ সেবা টেবা সব করে আর কি। শোনা যাচ্ছে সামনের ইলেকশনে এমএলএ হওয়ার জন্য ভোটে দাঁড়াবে। খুব ভালো কথা। ফ্যামিলিতে যদি একজন পলিটিক্যাল লোক থাকা খুব ভালো, বিপদে আপদে সব খুব কাজে দেয়। তা যা বলেছেন, আজকাল পলিটিক্স ছাড়া বেঁচে থাকাই শক্ত। দুঃখের বিষয় কি জানেন, আমার কোনো পলিটিক্যাল দাদা বা ভাই নেই। পলিটিক্যাল মুরব্বি না থাকায় আমাদের মতো সাধারণ মানুষকে নানা ধরনের ইনসিকিউরিটিতে ভুগতে হয়। খুঁটির জোর না থাকার ফলে আমরা কোনো সাহসের কাজও করতে পারি না। খুব ঠিক কথা। আজকাল সাহসের কাজ না করাই ভালো। অন্যায়ের প্রতিবাদ বা অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ এসব করতে গেলে উল্টো বিপত্তি হতে পারে। তা হ্যাঁ, শেষ পর্যন্ত আপনি তো আপনার ভাই পরেশের বাড়িতে যাননি। কে বলল যায়নি? আমিই বলছি। আজ মাসির বাড়িতেই একটা বেলা কাটিয়ে দেবো বলেই স্থির ছিল। মাসিও আমাকে দেখে বেজায় খুশি। দুপুরে না খাইয়ে ছাড়বে না কিছুতে। কিন্তু কিছুক্ষণ বসার পরেই আমার কেমন উস্কোস শুরু হলো। কেবলই মনে হতে লাগলো লোকটা যে আমাকে ফলো করছিল সে কি রাস্তায় এখনো উৎপেতে আছে। 3তলার জানলা দিয়ে চেয়ে অবশ্য রাস্তায় আপনাকে দেখতে পাইনি। আপনার মাসির বাড়ির নাম্বারটা বলুন তো। 3C। পরেশের বাড়ি 3C/1 পাশেই। আপনার মেসোমশাইয়ের নাম কি বিপুল কান্তি সেন? ও বাবা, আপনি যে অনেক খবর রাখেন মশাই। বিপুল সেন মস্ত অ্যাডভোকেট, পরেশের সঙ্গে খুব দহরম মহরম। পরেশ গুপ্তর নাম অবশ্য আমি শুনিনি, তবে আপনার কথা সত্যি হলেও অবাক হওয়ার। ঘটনাও অস্বীকার করা যাচ্ছে না। মাসির সঙ্গে অনেকদিন পর দেখা, সুখ দুঃখের কথাও মাসির অনেক জমে আছে। কিন্তু উদ্বেগ আর উস্কুসুনির চোটে আমার দুদণ্ড বসে থাকার জোর রইল না। কেবলই মনে হতে লাগলো লোকটা এখনো নিশ্চয়ই আমার জন্য রাস্তায় অপেক্ষা করছে। মাসি পর্যন্ত আমার অস্বস্তি লক্ষ্য করে বলে উঠল, কি হয়েছে রে তোর, অমন ছটফট করছিস কেন? কথাটা ভেঙে মাসিকে বলতেও পারি না, মাসি নিশ্চয়ই হেসে উড়িয়ে দেবে। আমার মতো একজন অপদার্থর পিছু নিয়ে সময় নষ্ট করার মতো আহম্মক কে আছে বলুন? তাই সামান্য কিছুক্ষণ বসে দুপুরের খাবার না খেয়েই বেরিয়ে পড়লাম। দুপুরে না খাওয়াটা আপনার আহম্মকই হয়েছে। নিশ্চয়ই মাসি আজ ভালো মন্দ রেঁধেছিলেন। বিপুল সেনের অনেক টাকা, রোজই ভালো মন্দ খায় নিশ্চয়। তা কথাটা আপনি খারাপ বলেননি। মাসির রান্নার লোকটা খুব উঁচু জাতের। বামুন নাকি? আরে না, সেই জাতের কথা বলিনি। বলছি হাই গ্রেড রাঁধুনি, চাইনিজ মোগলাই সব রাঁধতে জানে। আজ তো শুনলাম গুলাবি বিরিয়ানি আর রেশমি কাবাব রান্না হয়েছিল।
তা বলে ভাববেন না ওরা রোজ এরকম রিচ খাবার খায়। আজ মাসির বেয়াই বাড়ি থেকে কারা যেন আসবে, সেই জন্য ওসব স্পেশাল ডিশ। একটু টেস্ট করে আসতেও তো পারতেন। টেস্ট কি মশাই? সত্যি কথা বলতে কি, পৃথিবীতে একটা জিনিসে আমি সত্যিকারের ভালোবাসি, আর তা হলো খাওয়া। ভালো খাবারের প্রতি আমার আকর্ষণ দুর্নিবার। সুতরাং মাসির বাড়িতে আজ আমার পাত পেরে আখণ্ড খাওয়ার কথা, কিন্তু তাতে বাদ সেজেছেন আপনি। কে আমাকে ফলো করছে, কেন ফলো করছে, সেই দুশ্চিন্তাতেই আমার অ্যাপিটাইটটাই আজ নষ্ট হয়ে গেল। শেষ অবধি 1 কাপ কফি কোনো রকমে খেয়ে বেরিয়ে পড়লাম। মাসি অবশ্য খুবই মনক্ষুণ্ণ হলো। হওয়ারই কথা, আমার মা মাসিরা তো 3 বোন, একমাত্র আমার মা ছাড়া কারোরই ছেলে নেই। 2 মাসিরই 2 করে মেয়ে, ফলে আমি তাদের খুব আদরের বোনপো। আপনারা তো বোধহয় 2 ভাই বোন, তাই না? আশ্চর্য তো, আপনি কি করে জানলেন? জানি না তো, আন্দাজে বললাম। আপনি বোধহয় আমার বোধহয় কথাটা লক্ষ্য করেননি। করেছি। আপনি বলেছেন আপনারা বোধহয় 2 ভাই বোন, তাই না? আজ্ঞে হ্যাঁ, আমি তাই বলেছি, অনুমানের ওপর নির্ভর করে। অদ্ভুত আপনার অনুমান শক্তি। অবশ্য যদি সেটা সত্যি অনুমান হয়ে থাকে, আমার মন বলছে আপনি আমার বিষয়ে সব খোঁজ খবর রাখেন। আরে না, আপনি সন্দেহবাতিকে ভুগছেন। এই তো একটু আগে আপনি বললেন পরেশ গুপ্তর নাম আপনি শোনেননি। যদি তা নাইবা শুনলেন, তাহলে পরেশ যে গুপ্ত কি করে তা কি করে জানলেন বলুন তো? আমি আপনাকে পরেশের নামটা বললেও পদবিটা কিন্তু বলিনি। পরেশ যে গুপ্ত তা তো আপনার জানারই কথা নয়। ও, বলেছি নাকি? হ্যাঁ বলেছেন। তাহলে না জেনে আন্দাজে বলেছি। আমিও তো সেটাই বলতে চাইছি, আন্দাজে বলা অনেক কথা মিলে যায়। আপনি খুব বুদ্ধিমান লোক, আর সেটাই তো ভয়ের কথা। আপনার রজ্জুতে সর্পভ্রম হচ্ছে। সেটা হওয়াই বরং ভালো। সর্পতে রজ্জুভ্রম হওয়া যে আরো মারাত্মক। আপনার বিচলিত হওয়ার মতো কিছু তো হয়নি, সেটা আপনিই বলতে পারেন বটে, কিন্তু আমার সিচুয়েশনে পড়লে বিচলিত না হওয়া আপনারও উপায় থাকতো না। কারণ মাসির বাড়ি থেকে দুপুরবেলা বেরিয়ে আমি আপনাকে কোথাও দেখতে না পেয়ে তাড়াতাড়ি কেটে পড়ার তালে ছিল। কিন্তু হঠাৎ দেখলাম আপনি মোড়ের পানের দোকানের সামনে দাঁড়িয়ে একজন মোটাসোটা লোকের সঙ্গে কথা বলছেন, আর আমার দিকেই তাকিয়েছে। এমনকি সঙ্গের লোকটাকে ইশারা করে আমাকে দেখিয়ে দিলেন বলেও আমার মনে হলো, কারণ লোকটাও হঠাৎ ঘাড় ঘুরিয়ে আমাকে দেখলো। আহা, ওই তো পরেশ। ব্যাপারটা হয়েছিল কি, পরেশের বাড়িতে আমার একটু কাজ ছিল, সেটা সেরে বেরোতে যাব। পরেশ বলল, চলো দাদা, তোমাকে মোহর অবধি এগিয়ে দিই, কয়েক খিলি পানও কিনতে হবে। আমার আবার শিবুর পান ছাড়া চলে না। তাই পরেশের সঙ্গে দাঁড়িয়ে একটু কথা বলছিলাম। খারাপ কথাও কিছু নয়। বাগবাজারের এক গলির মধ্যে আমার পৈতৃক বাড়ি, 3 তলা, বেশ বড় বাড়ি। তা পুরনো বাড়ি ভেঙে বহুতল করার একটা কথা চলছে, কিন্তু বাদ সাধছে কর্পোরেশন। তারা বলছে ওই সংকীর্ণ গলির মধ্যে বহুতলের পারমিশন দেয়া অসম্ভব। তা সেই সব নিয়েই পরেশের সঙ্গে কথা হচ্ছিল। বলতে কি, আপনাকে আমি লক্ষ্যই করিনি। লক্ষ্য করেছেন কিনা তা তো জানি না, তবে তাকিয়েছিলেন। তা ওরকমটা আমরা কতই তাকাই। তাকানো মানে কি আর দেখা? সব কিছুর দিকে তাকাচ্ছি অথচ কিছুই দেখছি না, এমন অবস্থা কি আপনার কখনো হয় না? তা হবে না কেন, সবসময় হয়। ভুলো মনের মানুষদের তো আরো বেশি করেই হয়। তবু আমার কেন যেন মনে হচ্ছিল আপনি তাকাচ্ছেন আর দেখছেন। তাই ভয়ে আমি তাড়াতাড়ি বড় রাস্তায় এসে দক্ষিণের একটা বাসে উঠে পড়ি। আপনি এরপর কি বলবেন আমি জানি। আপনি বলবেন যে ওই বাসে আমিও সওয়ার হয়েছিলাম, তাই তো? যদি অন্তর্যামী না হয়ে থাকেন তবে তাই। হাসছেন যে? হাসছি কি আর সাধে? কাকতলিয়া কাকে বলে? আমারও যে আজ দক্ষিণ কলকাতার বালিগঞ্জে আমার বড় মেয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল। তার শাশুড়ির অসুখ, যাচ্ছি করে আর যাওয়া হয়ে উঠছিল না। আজ গিন্নি একেবারে মাথার দিব্যি দিয়ে বলল, না যাওয়াটা খুব দৃষ্টিকটু হচ্ছে। আমাদের কিছু হলে ওরা এসে দেখা সাক্ষাৎ করে যান।
কাকতালীয় কথাটার অর্থ আমি কিন্তু সঠিক জানি না। কাক আর তাল মিলিয়ে শব্দটা যা দাঁড়ায় তার কোনো মানে হয় কি? সত্যি কথা বললে বলতে হয় আমিও জানি না, ছোটবেলার থেকে শুনে আসছি তাই বলি। বাংলা ভাষাটা যাচ্ছে তাই, বরং ইংরেজি শব্দগুলো একটু বোঝা টোঝা যায়। তা আপনি তো ইংরেজির এমএ, কাকতালীয় কথাটার ইংরেজি কি হবে বলেন তো? স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স। বাহ, এই তো বেশ বোঝা গেল, স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স। না মশাই, বোঝা গেল না, বরং আরো ঘোরালো হলো। কেন বলুন তো? আমি যে ইংরেজির এমএ তা আপনি কি করে জানলেন? মোটেই জানি না মশাই, আন্দাজে একটা ঢিল ছুড়লাম, লেগে গেল। বটে, আন্দাজে ঢিল ছুটতে থাকলে এক আধটা লাগতে পারে, সবকটা আর লাগে কি? তাহলে মশাই কথাটা আপনাকে ভেঙেই বলি। আগে আমি তো তার জন্যই অপেক্ষা করছি। আসলে কারু কোয়ালিফিকেশন বা বেতন কিংবা জাত জিজ্ঞাসা করাটা একটা ঘোরতর অভদ্রতা। তাই আমি কারু বেতন জানবার দরকার হলে তাকে গিয়ে বলি, আরে রামবাবু, আপনি তো মাসে 40,000 টাকা বেতন পান, তাহলে 12 টাকার বেগুন কিনতে পিছোচ্ছেন কেন? তখন রামবাবু বলে ওঠে, কে বললো 40? আমার বেতন মোটে 22,700 টাকা। কিংবা কারু জানবার জন্য দরকার হলে তাকে গিয়ে বলি, ওহ, আপনারা এই বামুন রায় দেশটা সর্বনাশ করলেন মশাই। তাতে লোকটা একটু তেরিয়া হয়ে বলে, মোটেই আমি বামুন নই, আমরা বদ্যি। তেমনি কারু কোয়ালিফিকেশন জানার দরকার হলে আমি তাকে বলি, আরে আপনি তো ইংরেজিতে এমএ, বলুন দেখি এই শব্দটার ইংরেজি কী হবে? খুবই প্রাচীন এবং বহু ব্যবহৃত কৌশল, কাজও এতে ভালো দেয়। আচ্ছা, আপনি কি একটা দীর্ঘশ্বাস ফেললেন? ফেলিনি, আপনা থেকেই বেরিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলার মতো কিছু ঘটেছে কি? ঘটেছে। কি বলুন তো? আমার বেতন 40,000, আমি বদ্যি এবং ইংরেজির এমএ। বলেন কি মশাই? হ্যাঁ, আজ তো দেখছি আমার লটারি পাওয়ার দিন ছিল। কেন যে একটা রয়্যাল ভুটানের টিকিট কেটে রাখিনি? আপনার মতো বুদ্ধিমান লোকেরা লটারির টিকিট কেটে পয়সা রোজগার করার স্বপ্ন দেখে না। লটারির টিকিট কাটে বোকারা। আপনার মতো লোকেরা বুদ্ধি খাটিয়ে লটারির চেয়ে অনেক বেশি টাকা কামাতে পারে। কেন যে আমাকে লজ্জায় ফেলছেন জানি না। কয়েকটা কাকতালীয় ব্যাপার থেকে এতটা ধরে নেওয়া কি ঠিক? তা কাকতালীয় ব্যাপারগুলো আজ এমন হিসেব করে ঘটেছিল যে ঘটনাগুলো নিতান্তই বেহায়া এবং বেশরম বলতে হয়। বাসটা যখন ল্যান্সডাউন দিয়ে যাচ্ছে তখন আমি দুশ্চিন্তায় রীতিমতো ঘামছি। আপনার হাত এড়ানোর জন্য আমি অগত্যা আচমকে একটা স্টপে নেমে পড়লাম। বুঝেছি, ওই ন্যাপার দোকানের সামনে তো। দেখুন, যোগাযোগ আর কাকে বলে। মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছি অথচ খালি হাতে। গিন্নি পই পই করে বলে দিয়েছিল, ওগো, বেয়াই বাড়িতে খালি হাতে যেও না, ভালো দোকান থেকে 100 টাকার একটা ভালো মিষ্টি নিয়ে যেও। কথাটা একদম খেয়াল করিনি, মনে পড়তেই ওই ন্যাপার দোকানের স্টপে নেমে পড়লাম। হ্যাঁ, সেখানে একটা বড় মিষ্টির দোকান ছিল বটে, থাকতেই হবে, নইলে নামবো কেন? কিন্তু মশাই, নেমে আপনি তো দাঁড়িয়ে দোকানের সাইনবোর্ড পড়তে লাগলেন, মিষ্টি তো কিনলেন না। বলিনি বুঝি আপনাকে? আমারও দেখছি আপনার হাওয়া লেগেছে। জরুরি কথা বেমালুম ভুলে যাই। আসলে সমস্যা হলো, আমার বেয়াই মোশন হলে ব্লাড সুগারের রোগী। 400-র নিচে সুগার তার মোটেই নামেই না। কিন্তু মিষ্টি খাওয়ার এমন লোক যে ঠাকুরের বাতাস অবধি চুরি করে খায়। তাই সে বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বাস থেকে নেমেই আমার কথাটা মনে পড়ে গেল, তাই আমি আর মিষ্টি কিনে নিই। ব্লাড সুগার খুবই খারাপ জিনিস। আমার বাবারও সম্প্রতি ধরা পড়েছে এবং তারও খুব মিষ্টি খাওয়ার ঝোঁক। তাহলে বুঝুন, এক বর্ণ মিথ্যে বলিনি। আপনি বলেনও ভারী আত্মবিশ্বাসের সঙ্গে, শুনলে বিশ্বাস করতে ইচ্ছেও করে। তাই তো বলছি, সত্যি কথার একটা আলাদা জোর আছে, বিশ্বাস না করে পারাই যায় না। আপনার বড় মেয়ের শ্বশুর বাড়িটা কোথায় যেন? সাউথে। সাউথ তো বিরাট জায়গা। বেহালা, টালিগঞ্জ, গড়িয়া, কসবা। শুধু সাউথ বললেই কিছু বোঝা যায় না। কথাটা আপনি খারাপ বলেননি,
সাউথ কথাটা ভারী গোলমেলে। আজকাল তো সোনারপুর টুরও শুনি নাকি সাউথের মধ্যে চলে এসেছে। কলকাতা শহরের পরিধি যে শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা ঠিক বোঝা যায় না। বাসন্তী গোসাবা সবই না শেষে কলকাতার মধ্যে চলে আসে। খুব ঠিক কথা, সাউথ ক্রমশ স্ফীত হচ্ছে। নর্থ তো হাত পা গুটিয়ে বসে নেই। মধ্যমগ্রাম, বিরাটি, বারাসাত, রাজারহাট ছাড়িয়েও সেও ধাওয়া করেছে উত্তর 24 পরগনা গ্রাস করে দিতে। আপনি তো ছোকরা মানুষ, আমরা একটু বয়স্করা তো দেখেছি ওই যে আপনাদের ঝাঁ চকচকে সল্টলেক সিটি এক সময় কি অখাদ্য জায়গাই না ছিল। সাপ গোসাপের আড্ডা, জলা ভেরি, আমরা তো বলতাম বাদা অঞ্চল। এখনো সেখানে মাঝে মাঝে সাপখোপ বেরোয়, শিয়ালের ডাকও শোনা যায়। আগে এই লেকেই কত শিয়াল ছিল, আমাদের আমলের কথা বলছি। আপনার বয়স কত? এই 57+। ওসব প্লাস মাইনাস ঠিক বুঝতে পারি না। গত শ্রাবণে 57 কমপ্লিট করেছি। সার্টিফিকেট অবশ্য 2 বছর কমানো আছে। আপনাদের আমলে বয়স কমানোর একটা ব্যাড হ্যাবিট ছিল, তাই না? হ্যাঁ, তা ছিল। ছেলে যাতে বেশি দিন চাকরি করতে পারে, মেয়ে যাতে বুড়ি হলেও হুঁড়ি থাকে, তার জন্য বয়স কমানো হতো। ব্যাপারটা কিন্তু মিথ্যাচার। তা তো বটেই। তবু আপনারা যারা বয়স্ক তারা নিজেদের আমলের পঞ্চমুখে প্রশংসা করেন। ও হলো নস্টালজিয়া। আপনিও বয়স হলে ওই আমলের প্রশংসা করবেন। বয়স তো আমার কিছু কম হলো না, তাই নাকি? আমার হিসেব মতো আপনার বয়স 29 বছর 2 মাস হতে পারে। কত বললেন? এই 29 বছর 2 মাস। খুব আন্দাজেই বলেছি। দাঁড়ান মশাই, হিসেব করে দেখি। আমারও তো অত অ্যাকুরেট হিসেব করা নেই কিনা। দাঁড়ান, জাস্ট আ মিনিট। হ্যাঁ হ্যাঁ, সময় নিন না, এখনো বেশি রাত হয়নি, মোটে তো 8টা বাজে। আপনাকে কিন্তু পুলিশে দেওয়া উচিত। কেন মশাই, কি করলাম? আমার বয়স সত্যিই 29 বছর 2 মাস, কিন্তু আপনি সেটা কি করে জানলেন? জানার প্রশ্ন উঠছে না। চেহারা দেখে একটা বয়স অনুমান করা যায়। তা যায়, কিন্তু এতটা অ্যাকুরেট ক্যালকুলেশন কি করে করা যায়? করা যায় না। তাও যায়। আমার মনে হচ্ছিল আপনার বয়স 28 থেকে 30-এর মধ্যে হবে, তাই একটা মাঝামাঝি রফা করে নিয়ে বলে দিলাম। তা সেটা লেগেও গেল দেখছি। এক একদিন এরকম হয় মশাই, মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় বা তৃতীয় নয়ন যাই বলুন না কেন বেশ ভালো কাজ করতে থাকে। ভালো কথা। আপনার বড় মেয়ের শ্বশুর বাড়িটা কোথায় যেন বলছিলে? সাউথে, এখান থেকেই কাছে? সাউথে এবং এখান থেকেই কাছে, এই দুটো কথার কোনো অর্থ হয় না। কেন মশাই, বাংলা কথাই তো এটা। হ্যাঁ, কিন্তু ওর থেকে কিছু বোঝা যায় কি? বোঝবার দরকারটাই বা কি? আমার বড় মেয়ে শ্বশুর বাড়ি দিয়ে আমাদের তো কোনো প্রয়োজন সিদ্ধ হবে না। হবে, কারণ আপনি সেখানেই যাবেন বলে বেরিয়ে শেষ অবধি সেখানে যাননি। আমার মৌটুসির শ্বশুর বাড়ি বালিগঞ্জে, এবং আমার সেখানেই যাওয়ার কথা ছিল বটে, কিন্তু হঠাৎ মনে পড়ে গেল যে তার চেয়েও একটা জরুরি কাজ আমার আছে। সেটা কি ওই টালিগঞ্জের মেজ মেয়ে মৌবনের শ্বশুরবাড়িতে যাওয়া? আশ্চর্য, অতি আশ্চর্য। বয়সে নিতান্তই আমার ছেলের বয়সী না হলে আমি আপনাকে একটা নমস্কার জানাব। কেন মশাই, আমি তেমন ভালো কাজ তো কিছু করিনি। করেছেন বই কি। আমার মেজ মেয়ের নাম যে মৌবন সেটা আপনার জানার কথাই না। এমনকি আরও আশ্চর্যের ব্যাপার হলো তার শ্বশুর বাড়ি যে টালিগঞ্জে, সেটাই বা আপনি জানলেন কি করে? জানি না মশাই, আমি কিছুই জানি না। আপনি কি কি অজুহাত দিতে পারেন তা আন্দাজ করতে গিয়ে যা মুখে এসেছে বলে দিয়েছি। ষষ্ঠ ইন্দ্রিয় বা তৃতীয় নয়ন কিছুই আমার নেই, কিংবা একটু বেশি মাত্রাতেই আছে। আমার মেজ মেয়ের নাম বা তার শ্বশুর বাড়ি কোথায় তা ঠিকঠাক বললেও একটা জায়গায় আপনার ভুল হচ্ছে। আমি কিন্তু বড় মেয়ের বদলে মেজ মেয়ের বাড়িতে যাচ্ছিলাম না। আসলে হঠাৎ মনে পড়ে গেল মহেন্দ্র সিং নামে একটা লোকের কাছে আমি 6000 টাকা পাই। লোকটা অনেক দিন ধরে ল্যাজে খেলাচ্ছে। গতকালই তাকে
তার মোবাইল ফোনে ধরে কিছু হুমকি দেওয়াতে সে টাকাটা আজ দিয়ে দেবে বলে কথা দিয়েছে। অধর্মদের তো জানেন যতক্ষণ পারে টাকাটা আটকে রেখে সুদে খাটিয়ে নেয়। তা কথাটা মনে পড়তেই আমি গন্তব্য বদল করে এই মহেন্দ্র সিংয়ের কাছেই যাচ্ছিলাম, কিন্তু জাননি। কেন যায়নি তারও গভীর কারণ আছে। মহেন্দ্র সিং ল্যান্সডাউনের একটা গলিতে থাকে। ন্যাপার দোকান থেকে একটুখানি পথ যাব বলে পা বাড়িয়ে এই হঠাৎ দেখি মহেন্দ্র আর পাশে তার বউ। আপনি কি চেঁচিয়ে মহেন্দ্র সিংকে ডেকেছিলেন? আহম্মক হলে ডাকতাম। মহেন্দ্র সিংয়ের গাড়ি এয়ার কন্ডিশন, জানলার কাঁচ আট করে বন্ধ আছে। তারপর আর কি? তারপর অগত্যা কিছুক্ষণ হাঁটা। হ্যাঁ, আমার পিছু পিছু। শুধু আপনি কেন, আমার সামনে আরো অনেক লোক হাঁটছে। আমার খুব জানতে ইচ্ছে করছে, এত জরুরি কাজ পেলে অবশেষে আপনি এই লেকের ধারে এসে বসে আছেন কেন? আপনি কি জানেন আপনার জন্য আজ দুপুরে আমার খাওয়া হয়নি? আপনি কি আমাকে আজ দুপুরে খেতে দেখেছেন? না, তা দেখিনি। আমারও আজ দুপুরে খাওয়া হয়নি। কাছেই সাদা নেবিরে একটা ভালো চীনের রেস্তোরাঁ আছে, যাবেন নাকি? এটা কি আরো একটা ষড়যন্ত্র? খিদের মধ্যে ষড়যন্ত্র কি আছে বলুন তো? আপনি আমার ওপর একটু ক্ষুব্ধ হয়ে আছেন, তাই আমার খুব ইচ্ছে করছে আপনাকে কিছু খাওয়াই। চাইনিজ তো আপনি ভালোই বাসেন। না মশাই, আমার অ্যাপেটাইট নেই, ধন্যবাদ। প্রেমে পড়লে দুরকম হতে পারে, কারো খুব খিদে হয়, আবার কারো একদম খিদে থাকে। দুটোই এক্সট্রিম। কিন্তু আমি প্রেমে পড়িনি তো। দেশবন্ধু পার্কে রোজ সকালে যে স্বপ্নের মতো একটা মেয়ে ঘুরে বেড়ায়, তার দিকে কি আপনি খুব হতাশ চোখে চেয়ে থাকেন না? আহা, লজ্জা পাওয়ার কি আছে বলুন তো? আপনি তো আপনার প্রিয় বন্ধুদের বলেইছেন যে স্বপ্নের মতো মেয়েটা এতটাই স্বপ্নের মতো যে আপনি আজ অবধি তার সঙ্গে ভরসা করে কথাটাও বলে উঠতে পারেন। আর যতই তাকে দেখেছেন ততই মেয়েটাকে আরো অধরা মনে হয়েছে। আপনার নাকি ধারণা হয়েছে মেয়েটা রিয়েল নয়। দেখুন, এসব ঘাবড়াবার মতো কিছু কথা নয়। এরকম তো হতেই পারে। প্রেমে পড়লে অনেক সময় আত্মবিশ্বাস কমে যেতে থাকে। কত কি মনে হয় আমি তো কুৎসিত, আমি তো আনস্মার্ট, আমি তো ভীতু, আমি তো মোটেই ওর যোগ্য নই, আমাকে নিশ্চয়ই পাত্তা দেবে না। হয় না বলুন? আমি আরেকটু ধৈর্য ধরে শুনুন না। আপনি এসব কি করে? ওটা কোনো কথা নয়, ঘটনাটা সত্যি কিনা সেটাই আসল কথা। দীর্ঘশ্বাস ফেললেন নাকি? হ্যাঁ, আসলে মেয়েটা সত্যিকারের রক্ত মাংসের মানুষ নয়। তাহলে তো চিমটি কেটে দেখতে হয়। ছি, কি যে বলেন! কিন্তু আপনি কি করে এসব? রবার্ট ব্লেক এজেন্সির নাম শুনেছেন? রবার্ট ব্লেক এজেন্সি? না তো, তারা কারা? একটা প্রাইভেট গোয়েন্দা সংস্থা। ও বাবা, হঠাৎ তাদের কথা কেন? আপনার সম্পর্কে গত 1 মাসে তারাই সব তথ্য সংগ্রহ করেছে। ও বাবা, কেন? গুড়ো কারণ আছে যে। কি কারণ? ওই মেয়েটা কেন? সে কি আমাকে পুলিশে দিতে চায়? কিন্তু শুধু তাকিয়ে থাকা ছাড়া আমি তো আর কোনো অসভ্যতা করিনি। তাছাড়া আমি ড্যাব ড্যাব করেও তা চেয়ে থাকি না। খুবই বিশুদ্ধ চোখে তাকে আলতোভাবে দেখি। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি খুব হতাশা নিয়েই চেয়ে থাকি, কারণ তাকে আমার মর্তের মানবিক বলেই মনে হয় না। কিন্তু আমি তাকে কখনো ডিস্টার্ব করিনি। করেছেন বই কি? ডিস্টার্ব না করলে এত জল ঘোলা করার দরকারই হতো না। তাহলে ঠিকই ধরেছিলাম, আপনি পুলিশের লোক। আমি কথাটা অস্বীকার করছি না। মেয়েটা কি আমার নামে অভিযোগ করেছে? আপনার নামে? আর কেউ নয় তো? অনেক দুষ্টু লোক তো থাকে, সুন্দর মেয়েদের পেছনে লাগে। ওরকম কারোর সঙ্গে আমাকে গুলিয়ে ফেলেননি তো? না, লম্বা ফর্সা হ্যান্ডসাম বাঙালি আছিল আপনিই তো। বুঝেছি। আমাকে অ্যারেস্ট করার আগে আমি আপনাকে একটা অনুরোধ করতে পারি কি? পারেন। আমাকে দয়া করে ইভ টিচার হিসাবে অ্যারেস্ট করবেন না, সেটা লজ্জার ব্যাপার হবে। আমাদের পরিবারটা সম্ভ্রান্ত, তাদেরও মান থাকবে না। দয়া করে আমাকে একজন উগ্রপন্থী বা তোলাবাজ বা সাতটা ডন যা খুশি অভিযোগে গ্রেপ্তার করুন। ইভ টিচারের চেয়ে এসব বরং ভালো। তার মানে আপনি ইভ টিজিংয়ের মতো পেটি ক্রাইমের আসামি হতে চান না? কিন্তু অভিযোগ করলেই তো হবে না। অভিযোগ প্রমাণ হবে কিসে? আমি অভিযোগ স্বীকার করে নেব। ও বাবা, আপনি তো ডেঞ্জারাস লোক মশাই। বিশ্বাস করুন, ইভ টিচার হিসাবে
আমাকে আদালতে তুললে আমার মা বাবা আমার আর মুখ দর্শন করবে না। মেয়েটা হয়তো আমাকে খানিকটা শাস্তি দিতে চায়, তার যে কোনো অভিযোগে আমি কিছুদিন জেল খাটলেও তা হতো ভালো। কি বলেন? কথাটা ভেবে দেখতে হবে। পুলিশ তো ঘুষ খায়, তাই না? এ বাবদে না হয় আমি 5,000 টাকা দেব। বলছেন? বলছি বলে কিছু মনে করবেন না যেন, খারাপ ভেবে বলিনি। চাইনিজ খেতে চাইছিলেন, চলুন আজ আপনাকে আমি না হয় খাওয়াচ্ছি। সেটা কি খুবই খারাপ দেখাবে না? আমি বয়সে বড়, সম্পর্কেও বড়। বয়সে বড় মানছি, কিন্তু সম্পর্ক বড়টা ঠিক বুঝতে পারলাম না। তা সে না হয় নাইবা বুঝলাম, চলুন যাওয়া যাক। আরে মশাই ব্যস্ত হচ্ছেন কেন? কথাটা আগে খোলসা হোক না। বেশ খোলসা হোক। আপনি কত চান সেটা পরে ঠিক করা যাবে। তার আগে আজকে চাইনিজ ডিনারের দামটা কার দেওয়া উচিত সেটা পরিষ্কার হওয়া দরকার। আমিই দেব। সেটা যে হয় না। কেন হয় না? তাহলে একটু ব্যাকগ্রাউন্ডে যে আপনার জানা দরকার। ওর আর ব্যাকগ্রাউন্ড কি আছে মশাই? ব্যাকগ্রাউন্ড হচ্ছে ভোরবেলার দেশবন্ধু পার্ক। সেখানে আপনি একখানা বেঞ্চে বসে থাকেন আর সামনে একটা স্বপ্নের মেয়ে ঘুরে বেড়ায়, তাই তো? আগে হ্যাঁ। আপনি বলছেন মেয়েটাকে আপনি ডিস্টার্ব করেন না? আগে না। অথচ মেয়েটা বলছে আপনি ওকে রীতিমতো ডিস্টার্ব করছেন। যে আগে ডিস্টার্ব করা বলতে আপনি কি বোঝেন? পিছু নেওয়া, সিটি দেওয়া, ফলো করা, মন্তব্য ছুঁড়ে দেওয়া, চিঠি চাপাটি পাঠানো, এইসব আর কি। আর এরকমভাবে ডিস্টার্ব করা সম্ভব সেটা কিভাবে? আপনি এক্সটার্নালি মেয়েটাকে ডিস্টার্ব করেননি ঠিকই, কিন্তু ইন্টারনালি আপনি হয়তো করেছেন, আবার হয়তো না করেছেনই। আগে না। কি করে বুঝলেন করেননি? আপনি কি মেয়েটার মনের ভেতরটা দেখেছেন? আরে না, মেয়েটা তো আমাকে কখনো লক্ষ্যই করেনি। যে আমাকে লক্ষ্য করেনি তাকে আমার পক্ষে মানসিক উৎপীড়ন করা কি করে সম্ভব? সম্ভব সম্ভব। কিভাবে? উৎপীড়ন না বলে যদি নাড়া দেওয়া বলি তাহলে কেমন হয়? নাড়া দেওয়া, এই কথাটার অর্থ একটু আলাদা হয়ে যাচ্ছে না? তা যাক না, ধরুন সেটাই হয়েছে। একটু বুঝিয়ে বলুন। খুব সাদা মাথা কথায় বলতে হয় পারিজাত বাবু। আপনি যেরকম আর চোখে মেয়েটাকে লক্ষ্য করেছেন, তেমনভাবে মেয়েটাও কিন্তু আপনাকে লক্ষ্য করেছে এবং সে একটু নাড়া খেয়েছে। আর তার মনে হয়েছে তার স্বপ্নের পুরুষটা রোজ সকালে নিতান্ত ভদ্র এবং কাপুরুষ বলে কখনো মেয়েটাকে হৃদয়ের কথা জানাতে পারেনি। অগত্যা মেয়েটা তার ছোট কাকার শরণাপন্ন হয়। ছোট কাকা ডাক সাইটে পুলিশ অফিসার। সে ওই রবার্ট ব্ল্যাক এজেন্সিতে ছেলেটি সম্পর্কে খোঁজ খবর সংগ্রহ করতে লাগায়। সংগৃহীত তথ্যে দেখা যায় পারিজাত সেনগুপ্ত মেধাবী, হৃতবিদ্য, লম্বা বেতন, সম্ভ্রান্ত পরিবারওয়ালা ছেলে। কাপুরও সন্দেহ নেই, কিন্তু বড়নীয়। আপনার চোখ ছলছল করছে কেন? আমার বিশ্বাস হচ্ছে না। আপনি আজ সকাল থেকে আগাগোড়ায় আমাকে অবিশ্বাস করে আসছেন। এখনো করছি, তবে ডিনারের বিলটা আপনি দিলে আমি আপত্তি করব না। তাহলে চলুন ওঠা যাক। এখন খুব খিদে পাচ্ছে তো? হ্যাঁ, এখন বেশ খিদে হয়েছে ছোট কাকা। গল্পটা পড়তে পড়তে এটাই মনে হলো, পারিজাত প্রথমে বোধহয় খুব ভয় পেয়ে গেছিল যে সত্যিই বোধহয় তাকে কোনো গোয়েন্দা বা কোনো পুলিশের লোক বোধহয় তাকে ফলো করছে। কিন্তু শেষে সে জানতে পারল যে না, সে একটা মিষ্টি মধুর প্রেমের ফাঁদেই পড়েছে। আর সেই তার জন্যই তার সম্বন্ধে এত খোঁজ খবর নেওয়া। তো চলো, মধুরেণ সমাপন। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।